আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। এটা ছিল বৃহস্পতিবার রাতের ভিডিও। আমরা টুকটাক কিছু শপিং করতে গিয়েছিলাম, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এখানে শাক ছিল, তো এখান থেকে আমরা 2 রকমের শাক নিয়ে নিয়েছি, লাল শাক, মূলার শাক। আর এখানে টুকটাক জিনিসপত্র ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে শাক সবসময় পাওয়া যায় না, তো যখন পাই তখনই শাক নিয়ে নিই, কারণ শাক খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমাদের শপিং করা শেষ, আমরা বাসায় চলে এসেছি। এখন আপনাদের সাথে শেয়ার করব যে কী বাজার করলাম আর কি। যেই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট ছিল সেগুলাই নেওয়া হয়েছে, যেরকম আলু, মিল্ক, তারপরে প্রাণের হলুদ আর মরিচের গুঁড়া, ডাল, তেজপাতা, রসুন, শাক, আর হচ্ছে কাঁচামরিচ, আর এই তো সসেজ, চিজ, আর এই তো ডিটারজেন্ট। তো এগুলাই হচ্ছে শপিং ছিল। আর এটা হচ্ছে ফ্রাইডে সকালবেলার ভিডিও। এখানে আমি নাস্তা রেডি করছি। ফার্স্টে আমি ভাজিটা করে নেব, আর রুটি বানিয়ে নিয়েছি। তো ভাজিটা করার জন্য আমি ফার্স্টে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব, সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এখানে আমি আজকে আলু আর কাঁকরোল ভাজি করব একসাথে। তো প্রতিদিন আসলে একই রকম জিনিস খেতে ভালো লাগে না, তো প্রতিদিন ডিমও খেতে ভালো লাগে না। তার জন্য ভাবলাম যে আজকে আমি আলু আর কাঁকরোল দুইটা একসাথে ভাজি করে নেই। তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি এখানে আলু আর কাঁকরোলটা দিয়ে দিলাম। এখন ভাজিটা আমি করে নিব, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখতে পাচ্ছেন আমি নাস্তাটা রেডি করে নিয়েছি। এখানে ভাজিটাও রেডি হয়ে গিয়েছে, আর অফ ক্যামেরাতে আমি রুটিও ভেজে নিয়েছি, আর সাথে ফ্রুটস নিয়েছি, আঙ্গুর। তো এটাই ছিল আজকে আমাদের সকালের নাস্তা। তো নাস্তা খাওয়ার পর আবারও কিচেনে চলে আসলাম। আজকে যেহেতু মাটন কোরমা রান্না করব, তো তার জন্য একটা মশলা রেডি করতে হবে। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, বাদাম, কিশমিশ, জায়ফল, জয়ত্রী আর নিয়ে নিয়েছি পোস্ত দানা। এই সব কিছু একসাথে আমি ব্লেন্ড করে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন আমি মাটন কোরমা রান্না করার জন্য মশলাটা রেডি করে নিয়েছি। এখন চলে যাব চুলায়। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হলে এখানে আমি খাসির মাংসটা দিয়ে দিচ্ছি। খাসির মাংসটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মাংসটা দেওয়ার পর আমি ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর আমি আগে থেকে গরম পানি করে নিয়েছি। রান্নার ক্ষেত্রে গরম পানিটা ইউজ করতে হবে, তাহলে রান্নার স্বাদটা ভালো হবে। এই তো নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নিব। এরপর আমি এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 3 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দেওয়ার পর আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া, তারপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর সামান্য একটু গরম মশলা গুঁড়া। এগুলা দিয়ে আমি আবার একটু মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি বাদাম, কিশমিশ, তারপর জায়ফল, জয়ত্রী যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ কাঁচামরিচের, সেই পেস্টটা পুরোটাই দিয়ে দিচ্ছি।
মাটন কোরমা রান্নাটা কিন্তু খুবই সহজ, স্টেপ বাই স্টেপ আপনাকে এই কাজটা করতে হবে, আর তাহলে রান্নাটা খুব মজা হবে। আর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মাংস থেকে কিন্তু অনেক পানি ছেড়েছে, তো এই পানিতেই আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। তো ঢাকনাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু টক দই। এই টক দইটা আমি ঘরেই বানিয়েছি গুঁড়া দুধ আর লেবু দিয়ে, যেহেতু কেনা টক দইটা ছিল না, তো এই তো টক দইটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। সব মশলা দেওয়া হয়ে গিয়েছে, তো মনে মনে চিন্তা করতেছিলাম যে আমি কি লবণ দিয়েছি, তার জন্য লবণটা একটু টেস্ট করে দেখলাম আমি লবণই দিইনি। মাঝে মাঝে আমি রান্না করার ক্ষেত্রে লবণটা দিতে ভুলে যাই। তো এই তো টেস্ট করার পর এখন আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি মাংসটা কিছুক্ষণ রান্না করব আরও সিদ্ধ হওয়া পর্যন্ত। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন মাংসের কিন্তু ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে, এখন তেল উঠে এসেছে। তো এই পর্যায়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিব, গরম পানি অবশ্যই দিতে হবে। তো আমি এখানে গরম পানি দিয়ে দিব। মাংসটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগবে, তার জন্য আমি এটা অন্য চুলায় বসিয়ে দিলাম। আর এখন আমি এই চুলায় আরও একটা প্যান বসিয়ে দিলাম। এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এখানে ফার্স্টে আমি সামান্য একটু বেরেস্তা করে নিব, তার জন্য অল্প একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করার পর আমি এখানে পোলাও রান্না করব, যেহেতু কোরমা রান্না করতেছি মাটন কোরমা, তো এটার সাথে পোলাও খেতে অনেক বেশি ভালো লাগবে, তার জন্য আমি এখানে পোলাওটা রান্না করে নিব। বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পর বাংলাদেশে এখন যা হচ্ছে, মানে আমি বলতে চাচ্ছি যে স্বাধীন হওয়ার পর যে লুটপাট ডাকাতি শুরু হয়েছে, তো এখানে এলাকাবাসী, তারপরে স্টুডেন্টরা, তারপরে সেনাবাহিনী তো আছেই, সবাই অনেক সতর্কভাবেই এই জিনিসটা হ্যান্ডেল করছে। দেশের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে ডাকাতি, তারপরে লুটপাট এগুলো হচ্ছে। তো এটা ডাকাত ধরা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে মনে হচ্ছে আমার কাছে। যখন আমি ফেসবুকে স্ক্রল করি তখন অনেকগুলো ভিডিও সামনে আসে, খুবই ফানি লাগে আসলে। স্টুডেন্টগুলা অনেক এনজয় করে ডাকাত ধরে, নাচায়, গান গাওয়ায়, তো এই জিনিসগুলো খুবই এনজয় করি। তো সবচেয়ে বেশি আমার কাছে মজা লেগেছে যেটা, যে আমাদের পুরান ঢাকায় নাকি ডাকাত ঢুকেছে। চিন্তা করেন, পুরান ঢাকায় ডাকাত, আমি তো শুনে পুরাই অবাক হয়ে গিয়েছি। এখানে আবার কে ডাকাতি করতে গেল বাবা, এত সাহস হচ্ছে কার? তো আমার বোন বলতেছে, বুবু আমাদের এলাকায় পুরান ঢাকায় ডাকাত ঢুকেছে। তো এখানে আসলে ডাকাত ঢোকার পর মানুষজন সবাই একদম দা বটি নিয়ে বের হয়েছে ডাকাত ধরার জন্য। আসলে পুরান ঢাকার মানুষজন কিন্তু রাতের বেলা জেগেই থাকে, ওনারা ঘুমায় না। ঘুমাতে গেলে দেখা যায় যে একদম আপনার ভোরবেলা ঘুমাতে যায়, তো সারা রাত তারা জেগেই থাকে। তো আমি চিন্তা করছি ডাকাতের এত সাহস হলো কোথা থেকে, যে সে পুরান ঢাকায় গিয়েছে ডাকাতি করতে, যেখানে মানুষজন সারা রাতই জেগে থাকে। ডাকাত যদি পুরান ঢাকায় আবারও ঢুকে তাহলে কিন্তু তার নিস্তার নেই, কারণ পুরান ঢাকার মানুষ সারা রাত জেগে থাকে, ওনারা ঘুমায় না। আর অন্যান্য এলাকায় দেখতে পেলাম যে মানুষ জার্মান শেফার্ড, BMW নিয়ে ডাকাত ধরতেছে। ডাকাত ধরার জন্য এলাকাবাসী সবাই মিলে জেগে থাকতেছে পুরা রাতে, অনেক বেশি এনজয় করতেছে রাস্তায়। তো ওইসব ভিডিও দেখে তো আমি হাসতে হাসতে পুরাই শেষ। অনেক কিছুই বলে ফেলছি, কিন্তু রান্নার কথা বলা হচ্ছে না। এখানে আমি পানি দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে, তারপরে দুধ দিয়ে দিয়েছি, যেহেতু কোরমা রান্না করব দুধ অবশ্যই দিতে হবে। দেওয়ার পর আমি এখানে এখন দিয়ে দিব চিনি আর লবণ, সামান্য পরিমাণে চিনি দিতেই হবে, চিনি দিলে টেস্টটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর সামান্য একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, কালারটা ভালো আসবে আর টেস্টটাও ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা সবশেষে দিবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি গোলাপ জল, 1 চামচের মতো গোলাপ জল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন সবশেষে। আর আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, পোলাও দেখতে পাচ্ছেন। পোলাওটা মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে, অনেক ঝরঝরে হয়েছে পোলাওটা।
বাংলাদেশে এখন যা হচ্ছে মানুষ আসলে খুবই আতঙ্কে রয়েছে। তো দোয়া রইল বাংলাদেশ যেন আগের মতো হয়ে যায়, দেশে শান্তি ফিরে আসুক। আর নতুন অন্তর্বর্তীকালীন যে সরকারের উপদেষ্টারা রয়েছে সবাইকে জানাই অভিনন্দন। আর প্রধান উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে সবাই চেনে। তো ওনার জন্য শুভকামনা রইল, আমরা আমাদের দেশটাকে আবার নতুন করে সুন্দরভাবে পেতে চাই। আর এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম বিকেলে। এখানে আমি পাস্তা রান্না করব, হোয়াইট সস পাস্তা। তো পাস্তার জন্য আমি পাস্তাটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখানে সসেজ, কাঁচামরিচ, পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম। পাস্তা রান্না করার জন্য আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি সসেজটা ভেজে নিচ্ছি। সসেজটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলো ওঠানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর পেঁয়াজটা আমি সামান্য একটু ভেজে নিব, বেশি লাল করে ভাজবো না। সামান্য একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা, 2.5 চামচের মতো ময়দা দিয়ে দিলাম। আর এখানে আপনারা তেলের পরিবর্তে বাটার ইউজ করতে পারেন। আমার বাসায় বাটার শেষ হয়ে গিয়েছে, বাটারটা ছিল না, তার জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি ময়দাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়েই আমি কিন্তু একটা হোয়াইট সস বানিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে দুধ দিয়েই হচ্ছে এই সসটা বানাতে হবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার সসটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দেওয়ার পর এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি। আর হোয়াইট সস পাস্তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করে। তো এভাবে করে আমি খুব সহজে হোয়াইট সস পাস্তাটা বানিয়ে নিই, খুবই সহজ বানানো। আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা যেই সসেসগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব সামান্য একটু টমেটো সস। তো দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। কতটা লোভনীয় লাগছে তাই না পাস্তাটা। আর সবশেষে আমি উপর দিয়ে দিচ্ছি চিজটা দিলে কিন্তু এই পাস্তাটা অনেক বেশি টেস্টি হয়ে যায়। আর সবশেষে উপর দিয়ে দিলাম হচ্ছে অরিগানো, একটা ভালো ফ্লেভার আসার জন্য একটু অরিগানো দিয়ে দিলাম। আর কিছুক্ষণ ঢেকে নেওয়ার পর দেখেন চিজটা কিন্তু একদম গলে গিয়েছে। এখন আমি সার্ভ করে নিব। আশা করি আমার এই সহজ পাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা খুবই সহজে কিন্তু বাসায় এই হোয়াইট সস পাস্তাটা বানিয়ে নিতে পারেন। আর এই তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।